সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরে আসা এতটাই কঠিন ছিল, সেই জন্য কিন্তু এই গঙ্গাসাগর তীর্থকে জীবনে অন্তত একবার করার জন্য বলা হতো। ছোট থেকেই এই কথা আমরা শুনে আসছি, এই প্রবাদ আমরা শুনে আসছি যে সব তীর্থ বারবার করলেও গঙ্গাসাগর কিন্তু জীবনে একবার হলেও করা উচিত। আর এটা এতটাই কঠিন, তাই জীবনে অন্তত একবার করার কথা বলা হয়। আমরা গঙ্গাসাগরে আসার সময় নামখানা হয়ে, নামখানা থেকে নারায়ণপুর বাজার এবং সেখান থেকে লঞ্চ ধরে আমরা এসেছিলাম বেনুবন ঘাট। বেনুবন ঘাট থেকে আবার টোটো নিয়ে এসেছি গঙ্গাসাগরে। ফেরার সময় তোমাদেরকে অন্য একটা রুট দেখাচ্ছি। প্রচুর মানুষ এই রোডটা ব্যবহার করে, সেটা হচ্ছে আমাদের নামখানা স্টেশনের পরিবর্তে কাকদ্বীপ স্টেশন নামতে হবে এবং সেখান থেকে আমাদের আসতে হবে টোটো ধরে 8 নম্বর লর্ডঘাট। আবার সেখান থেকে লঞ্চ মানে ভেসেল পার হয়ে আসতে হবে এপারে। এপারে হচ্ছে কচুবেড়িয়া। সেই কচুবেড়িয়া থেকে আবার বাস, অটো, টোটো আসছে গঙ্গাসাগরে। এটা একটা রুট এবং আমি এসছি যেভাবে সেটা একটা রুট। তো তোমাদেরকে চেষ্টা করছি দুটো রুটই কভার করে দেখাতে, যাতে তোমাদের সুবিধা মতো যে কোনো রুট থেকে তোমরা আসতে পারো। এবং কোন রুটটা সব থেকে ভালো, কোন রুটের কি সুবিধা অসুবিধা, সেটাও আমি শেষে আলোচনা করব। সুতরাং দেখতে থাকো ভিডিওটা। একটা বিষয় তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু গাড়ি নিয়ে প্রচুর সিন্ডিকেট চলে, প্রচুর ব্যবসা চলে। এখানে টোটো এবং অটোর রাজত্ব বেশি এবং সেগুলো প্রচুর বেশি ভাড়া। এই যে আমার পেছনে দাঁড়িয়ে আছে বাস, এই বাসগুলোই সাধারণত যায়, কিন্তু বাসে কোনো লোক নেই। সুতরাং এখন কিভাবে গাড়ি পাবো, কোন বাসে যাব, সেটা একটু আমাদেরকে খুঁজতে হবে। দেখা যাক কোন বাস যাবে এখান থেকে। আজ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন এই গঙ্গাসাগর মেলার উদ্বোধন করার জন্য এবং সাথে সাথে গঙ্গাসাগর সেতু নির্মাণের যে ভিত্তিপ্রস্তর অর্থাৎ শিলা উদ্বোধন করার জন্য তিনি এখানে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই কপিলমুনির মন্দিরে এসে উপস্থিত হবেন। আর তা দেখার জন্যই সমস্ত মিডিয়া এবং সাধারণ মানুষের ভিড় জমেছে এই কপিলমুনির মন্দিরের সামনে। সেই দৃশ্য আমি তোমাদের দেখাবো। গাড়ি ঢুকলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তিনি নামছেন গাড়ি থেকে, এবার ধীরে ধীরে এগোবেন মন্দিরের দিকে। এই হচ্ছে কপিলমুনি মন্দিরের চূড়া এবং এখান থেকে দেখা যাচ্ছে গেট। গেটের উপরে লেখা আছে শ্রী কপিলমুনি মন্দির, বাংলা, হিন্দি এবং ইংরেজিতে। মন্দিরের ভিতরে এই যে দেখা যাচ্ছে রাজা সাগর এবং কপিলমুনির মূর্তি। মাথার উপরেই নাম লেখা আছে কপিলমুনি এবং রাজা সাগর, এই যে দেখা যাচ্ছে গেটের ভিতরে। সকালবেলায় শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল ধরে চলে এলাম নামখানা স্টেশন। সকাল 10টা নাগাদ পৌঁছে গেলাম এই নামখানা স্টেশনে। তো এইবার চলে এলাম নামখানা স্টেশনের বাইরে, একদম মেন রোড। নামখানা স্টেশনের একদম সামনে থেকেও প্রচুর অটো পাওয়া যায়, কিন্তু মেন রোডের অটোগুলোর ভাড়া অনেকটাই কম এবং বার্গেনিংও চলে, সেটা আপনাদের একটু বুঝে নিতে হবে। তো আমরা ঠিক করেছি হেঁটেই যাব, কাছাকাছিই আছে, বেশি দূরে না। এখান থেকে আমরা যাব নারায়ণপুর হাট, নারায়ণপুর বাজার বা নারায়ণপুর ঘাট, একই ওই বাজারের সামনেই ঘাটটা। আগে যখন পুরনো বকখালি যাওয়ার জন্য যখন ব্রিজ হয়নি, আগে যে নৌকা পার হতে হতো যেই ঘাট থেকে, সেই ঘাট থেকেই আমরা লঞ্চ ধরব। স্টেশন থেকে বেরিয়ে এরকম ঢোকার পথে গঙ্গাসাগর মেলার জন্য এরকম বড় বড় গেট করা হয়েছে রাস্তার মধ্যেখানে। এই যে রাস্তা, এই যে এখানে সমস্ত মেলার সময় যদি ভিড় বেশি হয় থাকার জন্য এরকম টেন্ট করা হচ্ছে এই ব্রিজের পুরো তলায়। আর রাস্তার উপরে এরকম ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে মেলার জন্য। এখানে পুরো রাস্তা, এই রাস্তাটা কিন্তু গঙ্গাসাগর মেলার সময় এখান থেকে ভেসেল পাওয়া যায়, তাই গঙ্গাসাগর মেলার সময় এটা ব্যবহার করা যায়। তাছাড়া মেলা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আর এখান থেকে কোনো ভেসেল পাওয়া যায় না। সুতরাং মেলার অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য এই রাস্তাটাকে করা হয়। আর এই রাস্তা মানুষ সচরাচর ব্যবহার করে না, তাই এই রাস্তাতে অনেক ফাঁকা, যানজটহীনভাবে সাগর মেলায় পৌঁছে যাওয়া যায়। আমি এখন হাঁটছি নারায়ণপুর বাজারের মধ্যে দিয়ে। এই বাজার ক্রস করে একটু পিছনের দিকে গেলেই ঘাট। আমার মাথার উপরে দেখা যাচ্ছে ব্রিজ।
এই যে ঘাটের সামনে আমরা অলরেডি চলে এসেছি। এখন আমাদেরকে যেতে হবে বেনুবন ঘাট। এখান থেকে কোন নৌকা বা ভেসেল যাচ্ছে বেনুবন ঘাট সেটা একটু দেখে নেব। এই যে সমস্ত নৌকা পারাপার হচ্ছে। আচ্ছা, একটু রাস্তাটা ভালো করে বুঝিয়ে দিই। আমরা সোজা এদিক থেকে এলাম, এদিক থেকে আসার পর সোজা এখানেই একটা ঘাট আছে। এই ঘাটে কিন্তু বেনুবন যাওয়া যায় না। এইখান থেকে একটা রাস্তা এইদিকে ঢুকে গেছে। এই রাস্তাতে গেলে আমরা বেনুবনের লঞ্চ পাবো। এই যে এই পাশে, অর্থাৎ আমরা যেদিকে আসছি আমাদের বাঁ দিক পড়বে, বাঁ দিকে এইটা পাবো। এইদিকে আমরা বেনুবনের ঘাট পাবো। এইদিকেই আমরা বেনুবন যাওয়ার জন্য লঞ্চ বা ভেসেল পাবো। চলো দেখা যাক। আমরা ঘাটের কাছে চলে এসেছি এবং সকালবেলা বাড়ি থেকে না খেয়ে এসেছিলাম, তাই একটু টিফিন করে নিচ্ছি। তোমরাও চাইলে কিন্তু এখান থেকে টিফিন করতে পারো, খুবই ভালো টেস্ট। এই হচ্ছে ঘাট, এখনো লঞ্চ আসেনি, তাই মানুষজন এখন লাইন দিয়ে আছে। এই যে ঘাটটা একটু সামনে থেকে দেখাই, সেই যে বিশাল লাইন। বেনুবন যাওয়ার ঘাটের লাইন এটাই। আচ্ছা, এই যে এখান থেকে লঞ্চ ছাড়া হচ্ছে এবং বেনুবন যাওয়ার ঘাটের লাইন হচ্ছে এই। প্রচুর লাইন। আমরা এখন নারায়ণপুর ঘাটে দাঁড়িয়ে আছি লঞ্চ ধরবো বলে। এখানে প্রচন্ড লাইন পড়েছে এবং এক একটা লঞ্চে 100 জন করে নামা হয়, তারপরে লঞ্চ ছেড়ে দেয়। লঞ্চ যতক্ষণ না আসছে এরকম লাইন থাকবে। আমরা লাইনের একদম শেষ মাথায় দাঁড়ালাম। এই নারায়ণপুর ঘাটে প্রচুর মাছের ট্রলারও এসে দাঁড়ায়। যারা অনেক দিনের জন্য মাছ ধরতে বাইরে সাগরে চলে যায়, এখানে এসে সেই মাছগুলো ফাঁকা করে। আর এই নদীটার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া, আর এই ব্রিজ আছে তার নাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। নিচে 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 ছোট বাইক নিয়ে ওপরে বসা যাবে না? না না, এখন ঘড়িতে বাজে দুপুর 2টো আর আমরা বেনুবন ঘাটে নেমে পড়লাম। এই যে আমাদের টিকিট। এবার আমরা যাব পরে অটো ধরতে। এই বেনুবন ঘাট থেকে বাইরে গেলে পেয়ে যাব অটো। ঘাটটাকেও দারুণ করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে এবং ভেতরেও লাইট দিয়ে সাজানো। এই হচ্ছে ঘাটের পরিস্থিতি। এখানে সাগর মেলার জন্য পুরো এরিয়াটাকে কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। এই সামনে থেকে আমরা অটো পাবো, অটো দেখা যায়। আর একটা বিষয় বলে দিই, এই বেনুবন ঘাট থেকে এখান থেকে আশ্রমে যেতে যে টোটো বা অটো ভাড়া করতে হবে। এখানে টোটো, অটো, ম্যাজিক গাড়ি, এমনি 4 হুইলার গাড়ি সমস্ত কিছুই আছে। 60 টাকা করে ভাড়া, লোকাল ভাড়া। কিন্তু এখানে যেই গাড়ি নেবেন সেই গাড়ি অনুযায়ী প্যাসেঞ্জার হতে হবে এবং সেই কজনের ভাড়া দিয়ে যেতে হবে। এবার কেউ যদি কম হয় হেড কাউন্টে, তাকে কিন্তু পুরো ভাড়া দিয়েই একটা গাড়ি রিজার্ভ করে যেতে হবে। 60 টাকা লোকাল ভাড়াই।
কিন্তু 5 জনের জায়গায় 4 জন হলেও 5 জনের ভাড়াই দিতে হবে। আর এখানে খাতায় ওখানে এন্ট্রি করছে দাদারা, সেখান থেকে দিয়ে টাকা নাম লিখে গাড়ি নিয়ে যেতে হবে। এখানে এই সিস্টেম। এবং চারিদিকটা কিন্তু এই সাগর মেলার জন্য নানান রকম হোর্ডিং, ব্যারিকেড ইত্যাদি দিয়ে, লাইটিং দিয়ে পুরো সাজিয়ে একদম জায়গাটাকে মুড়ে ফেলা হয়েছে। দারুণ লাগছে, তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই বিষয়টা, সুন্দর লাগছে দেখতে। এই বেনুবন ঘাট থেকে আমরা টোটোয় করে যাচ্ছি। এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার রাস্তা এবং টোটোতে কাছাকাছি 30 মিনিটের মতন সময় লাগবে, 25-30 মিনিট সময় লাগবে। আর এখান থেকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু অত্যন্ত সুন্দর, প্রকৃতির মাঝে দুধারে গাছ এবং পাশে নৌকা, জলাশয় ইত্যাদি দেখা যাচ্ছে। তো জার্নিটা কিন্তু দারুণ সুন্দর, খুবই মনোরম পরিবেশ, একদমই জঞ্জাট নেই, শান্ত এলাকা। আর আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই যে দাদা, আমাদেরকে নিয়ে যাচ্ছে। তোমরা যদি মনে করো যে গঙ্গাসাগর এসে কোনো টোটো গাড়ি বুক করে জায়গাটাতে ঘুরবে, এখান থেকে যাওয়া আসা করবে, তাহলে কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো। দাদা এখন গাড়ি চালাচ্ছে, শেষে আমরা যখন নামবো দাদার থেকে ফোন নাম্বারটা নিয়ে অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা ফোন করে দাদার সঙ্গে যোগাযোগ করে নিও। ফাইনালি পৌঁছে গেলাম গঙ্গাসাগর। এখান থেকে গাড়ি নামিয়ে দিল, আর সামনে গাড়ি যাবে না। এখান থেকে পায়ে হাঁটা পথ, বলছে মাত্র 5 মিনিট লাগবে। এইটাই হচ্ছে স্ট্যান্ড, এখান থেকে বাস স্ট্যান্ডও আছে। তো আমরা এখন সামনের দিকে এগোচ্ছি, দেখা যাক সামনে কি পরিস্থিতি। এই আশ্রমে ঢোকার শুরুতেই একটা দারুণ সুন্দর গেট করা হয়েছে। আর এখানে এই যে বোর্ড দিয়ে দেওয়া আছে, এই যে কপিলমুনি টেম্পল, এই দিক থেকে যেতে হবে। আমরা এলাম এই রাস্তা থেকে, এসে ডান দিক। তো চলো এগোনো যাক। এরকম বোর্ড দিয়েও ডিরেকশন দেওয়া আছে। আর মেলা এদিকে এবং কপিলমুনির আশ্রমও এইদিকে, এই রাস্তাতেই আমাদের যেতে হবে। একটা জিনিস দেখাই, এই যে সামনে এই যে পাতা দিয়ে এই ঘরগুলো করা হয়েছে, এগুলো কিন্তু যে ভিজিটাররা আসবে। দাদা, এখানে কি দর্শনার্থীদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে? আচ্ছা, এই যে জায়গাটা করা হয়েছে, এটা কিন্তু মূলত দর্শনার্থীরা যখন এখানে আসবেন তারা যাতে থাকতে পারেন, সেই জন্য এই ধরনের বাসস্থানগুলো, আশ্রয়গুলো করা হয়েছে এই জায়গাগুলোতে। তো এই হচ্ছে বিষয়। তাছাড়া এখানে পার্মানেন্ট হোটেলও প্রচুর আছে, যেখানে খুব অনায়াসে থাকা যায়। তবে এই জায়গাগুলো টেম্পোরারি তৈরি করা হয়েছে শুধুমাত্র মেলার জন্য, মেলার কথা ভেবে। তাছাড়া এখানে পার্মানেন্ট আশ্রমও প্রচুর আছে, যেখানে মানুষজন থাকতে পারে। যেমন আমার সামনেই দেখা যাচ্ছে গঙ্গাসাগর শঙ্করধাম আশ্রম, এই যে আমার পিছনে দেখা যাচ্ছে। তো এই আশ্রম কিংবা ভারত সেবাশ্রম এবং প্রাইভেট প্রচুর হোটেলও আছে, যেখানে মানুষজন এখানে এলে থাকতে পারেন। কিন্তু যদি ভিড় বেড়ে যায় এবং সেই সমস্ত জায়গায় চান্স না পাওয়া যায়, রুম না পাওয়া যায়, সিট না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের অস্থায়ী প্রচুর ব্যবস্থা করা হয় এই গঙ্গাসাগর মেলার জন্য। কারণ এই গঙ্গাসাগরের মেলা কিন্তু বৃহত্তম মেলা হচ্ছে কুম্ভ মেলা, তারপরে দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে এই গঙ্গাসাগর মেলা। এই গঙ্গাসাগরে প্রচুর মানুষের সমাগম হয়, সুতরাং এখানে ভিড় এড়ানোর জন্য নানান ধরনের পদক্ষেপ নেওয়া হয়। প্রচুর আধিকারিক, অফিসার এখানে নিয়োগ করা হয় এবং নানান ধরনের সেফটি এখানে মানা হয়। তো এখানে
এই গঙ্গাসাগরকে কেন্দ্র করে কিন্তু প্রচুর বিরাট বড় মেলাও বসে, সমস্ত কিছু এই গঙ্গাসাগরকে কেন্দ্র করেই। এখানে দেখো ডরমেটরি একটা ভাড়া দেওয়া হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাই। এই যে এই দেখা যাচ্ছে ডরমেটরি, এবং এখানে প্রচুর প্যান্ডেল হয়েছে। আর এই রাস্তা বরাবর আমরা গেলে কপিল মুনির আশ্রমে পৌঁছে যাব। আর চলতে চলতে বাঁদিকে এই যে ছোট ছোট টোলগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট ঘর তৈরি করা, এইগুলো এই গঙ্গাসাগরের মেলায় যে সমস্ত সাধু সন্তরা আসেন তারা কিন্তু এখানে থাকছেন। এখানে অলরেডি অনেক বাঁশ পড়ে আছে এখনো, এখানে প্রচুর ওই ধরনের টোল হবে যে সাধু সন্তরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন তাদের থাকার জন্য। এইদিকেও জোর কদমে কাজ চলছে, মেলার প্রস্তুতি একদম তুঙ্গে, কারণ মেলার আর বেশি দিন বাকি নেই। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের গেট, এখানেও গেস্ট এলে থাকতে পারে। আর এইদিকে হচ্ছে ক্যাম্প অফিস তৈরি করা হচ্ছে। এটা এই হচ্ছে চারিদিকের পরিবেশ, প্রচুর দোকানে ভরে গেছে, খাবার দাবার থেকে শুরু করে নানান ধরনের কোল্ড ড্রিঙ্কস, জল, পানীয় ইত্যাদি সমস্ত পাওয়া যাচ্ছে এখানে এই এরিয়াতে। তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারো। আমরা একদম আছি কপিল মুনির আশ্রমের পিছন দিকে।